2023-এ আমার স্নেহের ছাত্রছাত্রীরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের মধ্যে বেশ কিছু জনের বাংলা সাজেশনের কথা বারবার বলছিলে। সেই সাজেশনের একটা অংশ আজ তোমাদের সাথে ডিসকাস করব। প্রথমেই একটা অনুরোধ তোমাদের প্রতি যে আজকের সাজেশন হয়তো তোমাদের একটু বড় লাগবে, কারণ আমরা এখনই চাইছি না তোমাদের পড়াটাকে সংকুচিত করতে। পরবর্তী ক্ষেত্রে অবশ্যই সাজেশনটি সংকুচিত হবে, কিন্তু আমি চাইব যে এখন থেকে তোমাদের কাজ হবে একটুকু ডিটেলসে পড়া এবং এই প্রশ্নগুলো যেগুলো বলছি এগুলোকে একটুকু রিপিট করা। বাংলা এমন একটা বিষয় যেহেতু প্রত্যেকটি লাইন তুলেই প্রশ্ন করা যায়, তাই যে লাইনটা বলবো সেই লাইনটাই আসবে এমন কোনো মানে নেই। যে কারণে সর্বপ্রথম তোমাদের কাছে আদেশ বলো, উপদেশ বলো, অনুরোধ বলো, যাই বলো, কবিতা হোক গল্প হোক, সারমর্ম কী এই বিষয়টা জেনে নেওয়াটা অত্যন্ত জরুরি। তাহলে আমরা দেরি না করে অবশ্যই সাজেশনে যাব। আজকে যেহেতু কবিতার অংশে সাজেশন আলোচনা করব, তোমরা জানো যে তোমাদের মোট 5টি কবিতা রয়েছে। এবছর পূর্ণ সিলেবাস, সেই 5টি কবিতার মধ্যে 3টি কবিতা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5টি কী কবিতা রয়েছে? রূপনারায়ণের কুলে, মহুয়ার দেশ, আমি দেখি, ক্রন্দনরতা জননীর পাশে। এই 5টির মধ্যে 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে 3টি কবিতা গুরুত্বপূর্ণ, তার থেকে 2টো প্রশ্ন আসবে, তোমাদের লিখতে হবে একটা, অর্থাৎ 5 নম্বরের একটি কবিতার প্রশ্ন তোমাকে লিখতে হবে। কেউ যদি ভাবো যে আমি 2টো কবিতা খুব ভালোভাবে করে যাব, তাও চলবে, কিন্তু আমরা অতটা রিস্ক না নিয়ে 3টে কবিতার কথা, গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। কেন? আমরা যদি পিছনের কয়েকটা বছরের প্রশ্নগুলো দেখি, 2018-তে শিকার এবং ক্রন্দনরতা জননীর পাশে, 2019-এ রূপনারায়ণের কুলে, আমি দেখি, 2020-তে শিকার, মহুয়ার দেশ, 2021-এ পরীক্ষা হয়নি, 2022-এ ক্রন্দনরতা জননীর পাশে আর আমি দেখি। এই 5টি কবিতা তাহলে 2023-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই আমরা দেখে নেব রূপনারায়ণের কুলে, 2-এ দেখব শিকার এবং 3-এ দেখব মহুয়ার দেশ। এই 3টে কবিতা তোমাদের ভালোভাবে করতে হবে। বড় প্রশ্নের জন্য, ছোট প্রশ্নের জন্য প্রত্যেকটি কবিতা লাইন ধরে ধরে খুঁটিয়ে অবশ্যই তোমাকে পড়তে হবে। তাহলে আমরা রূপনারায়ণের কুলে দিয়ে শুরু করব। রূপনারায়ণের কুলে কবিতাটা তোমাদের যদি সারমর্ম জানার ইচ্ছা হয়, এই চ্যানেলেই রয়েছে, সেই সারমর্ম আলোচনা করা হয়েছে। অবশ্যই আমি সেই লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেব, সেখান থেকে দেখে নিতে পারো। রূপনারায়ণের কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই কবিতায় কবি বিশ্ব সংসারকে যে দার্শনিক চোখে দেখেছেন তার উপলব্ধির প্রকাশ ঘটেছে এই কবিতায়। সেই বিষয়টি বিশ্লেষণ করো, অথবা জীবনের প্রতি কবির যে উপলব্ধি রূপনারায়ণের কুলে ব্যক্ত হয়েছে তা বিশ্লেষণ করো। 2-এর দাগে, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 1, 2, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন। বক্তাকে আমৃত্যু দুঃখের তপস্যা বলতে কি বোঝানো হয়েছে? এরপরে একটি প্রশ্ন দিচ্ছি তোমাদের জন্য, কমেন্ট সেকশনে অবশ্যই এর উত্তর জানাবে। প্রশ্ন সংখ্যা 1, 3খানা প্রশ্ন বলবো 3টি কবিতায় রূপনারায়ণ নদীটি কিসের প্রতীক? কল্পনার, নদীর কুল, সমুদ্রের উপকূল, না বিশ্ব সংসারের? ক খ গ ঘ দিয়ে উত্তর অবশ্যই দিও কমেন্ট সেকশনে। আর একটা বিষয় বলি যে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেলে যদি তুমি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন প্রেস করে অবশ্যই নোটিফিকেশান অল করো। এরপরে 3 নম্বর প্রশ্ন, চিনিলাম আপনারে। বক্তাকে তিনি কিভাবে নিজেকে চিনলেন?
বক্তা নিজের সম্পর্কে কোন অভিমত ব্যক্ত করেছেন? প্রশ্ন নম্বর 4, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। কোন প্রসঙ্গে কার এই উক্তি? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। প্রশ্ন 5, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে, তা কিভাবে শোধ করে দিতে হয়, এটা 19-এ প্রশ্নটা এসেছিল। 6 নম্বরে, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। কবি এই উপলব্ধিতে কিভাবে উপনীত হয়েছেন তা রূপনারায়ণের কূলে কবিতা অবলম্বনে আলোচনা করো। কবি কঠিনকে কেন ভালোবেসেছেন? প্রশ্ন সংখ্যা 7, রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, জানিলাম এই জগৎ স্বপ্ন নয়। কবি রূপনারায়ণ বলতে কি বুঝিয়েছেন? এই কূলে তার জেগে ওঠা তাৎপর্য কি? প্রশ্ন সংখ্যা 8, সে কখনো করে না বঞ্চনা। কে কখনো বঞ্চনা করে না? কবি কিভাবে সেই ভাবনায় উপনীত হয়েছেন? শেষ প্রশ্ন, জানলাম এই জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণের কূলে কবিতা অবলম্বনে কবির এই ভাবনা তাৎপর্য লেখো। তাহলে আবার রিপিট করছি এই জায়গাটি, যে লাইন ধরে ধরে খুব সহজভাবে সরলভাবে এই বিষয়টি ডিসকাস হয়েছে। আমি তোমাদের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিলাম। নেক্সট চলে আসি পরের কবিতা, শিকার। জীবনানন্দ দাশের লেখা। প্রথম প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটি তারা এখনও আকাশে রয়েছে। কোন সময়ের কথা বলা হয়েছে? তারাটিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন তা বিশ্লেষণ করো। এরপরের যে প্রশ্নটা রয়েছে এটা তোমাদের উত্তর কমেন্ট সেকশনে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। উষ্ণ লাল রংটি ছিল উষাকালীন সূর্যের, অস্তাচলগামী সূর্যের, হরিণের মাংসের, জ্বালানো আগুনের। কখ গঘ অপশন দিও প্রশ্ন সংখ্যার লিখে। আমি উত্তরের অপেক্ষায় রইলাম। এই কবিতাটির সমস্ত ছোট প্রশ্নের অ্যান্সার এই চ্যানেলে ডিসকাস হয়েছে সুন্দরভাবে, দেখে নিতে পারো, ডেসক্রিপশনে তার লিঙ্ক দিলাম। শিকার কবিতায় দুটি ভোরের পরিবেশের যে বিপরীত চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। এটাকে ঘুরিয়ে বলতে পারে, শিকার কবিতায় একদিকে একটি সুন্দর ভোর, অন্যদিকে সুন্দর ভোর বিঘ্নিত হয়ে সভ্যতার সংকটের হিংস্র পাশবিক চিত্র যেভাবে চিত্রিত হয়েছে তা পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তার নিজের ভাষায় লেখো। অ্যাকচুয়ালি আগের প্রশ্নটা করতে পারলে প্রায় সমস্ত প্রশ্নের অ্যান্সার করতে পারবে। সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠল? 2018 সালের প্রশ্ন ছিল এটা। অথবা এসেছে সে ভোরের আলোয় নেমে। কে কিভাবে ভোরের আলোয় নেমে এসেছিল? ভোরের আলোয় তার কি পরিণতি হয়েছিল তার নিজের ভাষায় লেখো। এরপরে 4 নম্বর প্রশ্ন, এই ভোরের জন্য অপেক্ষা করছিল। কে অপেক্ষা করছিল? তার কি পরিণতি হয়েছিল? দেখো, ঘুরিয়ে ফিরিয়ে তুমি যদি ভালোভাবে দেখো তাহলে সারাংশটাই বা কবিতার মূল ভাবার্থ যদি জানতে পারো তাহলে সমস্ত প্রশ্নের অ্যান্সার কিন্তু করতে পারবে। আগুন জ্বলল আবার। কেন আবার আগুন জ্বলেছিল? কবি এখানে হিংস্রতার বৈপরীত্যে মানবিকতার কোন দিকটি তুলে ধরতে চেয়েছেন? পরের কবিতা এবং আমাদের এই পর্বের লাস্ট কবিতা মহুয়ার দেশ, সমর সেনের লেখা। মহুয়ার দেশ কবিতায় একদিকে নাগরিক জীবনের বেদনা যেমন প্রকাশিত হয়েছে, অন্যদিকে অনেক দূরে মেঘমদির মহুয়ার দেশ আছে একঘেয়েমি, ক্লান্তি ও মুক্তির শান্তির স্বর্গ। বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। অর্থাৎ টোটাল কবিতাটির সারমর্ম। এটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বরের প্রশ্ন 1, 2, 3 প্রত্যেকটি কবিতার যে 3টে করে প্রশ্ন দিচ্ছি বা অনেকগুলো প্রশ্ন দিচ্ছি, তার মধ্যে 1, 2, 3 ভীষণ গুরুত্বপূর্ণ। অলস সূর্য দেয় এঁকে। অলস সূর্য কি আঁকে? সূর্যকে অলস বলার কারণ কি? মহুয়ার দেশ কবিতাটি থেকে একটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তোমাদের প্রতি অনুরোধ রইল। প্রশ্নটি হলো যে মহুয়ার দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাই। গভীর বিশাল শব্দ। কোন শব্দকে গভীর ও বিশাল বলা হয়েছে? এই শব্দ কবি মনে কি প্রভাব বিস্তার করেছে?
তা বিশ্লেষণ করো। প্রশ্ন সংখ্যা 4, আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। এখানে আমার বলতে কার কথা বলা হয়েছে? বক্তার এমন ইচ্ছার কারণ আলোচনা করো। প্রশ্ন সংখ্যা 5, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। এখানে কাদের কথা বলা হয়েছে? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন? প্রশ্ন সংখ্যা 6, অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ। কবি কিভাবে মহুয়ার দেশের বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। প্রশ্ন 7, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। এই ছিল আজের পর্বের সাজেশন। আমরা পরবর্তী সময়ে বাকি সাজেশন নিয়ে আসব। সকলেই ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং সুস্থ থেকো। সঙ্গে থাকার আবেদন জানিয়ে, সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে